দেখুন, বাচ্চার বেড়ে ওঠাটা কিন্তু একটা পরিবেশের মধ্যে হয়। সেই পরিবেশের দুটো অংশ থাকে যার সাথে আমাদের যোগাযোগটা কিন্তু নিয়মিত। একটা হচ্ছে বাতাস এবং দ্বিতীয়টা হচ্ছে জল। এই বাতাস আর জলের যে যোগাযোগটা যেকোনো একটা পরিবেশে কখনোই আমরা একদম পিওর বাতাস পাবো না বা একদম পিওর জল পাবো না। কাজেই শ্বাসনালীর সংক্রমণ এবং পেটের সংক্রমণ বেড়ে ওঠার সময় একটা বাচ্চার নিত্য সঙ্গী হয়। এবার প্রথমবারে যখন একটা বাচ্চা জন্মায় এবং তার মা বাবা তাকে বড় করছে, এই পরিস্থিতিগুলোতে কিভাবে তার মোকাবিলা করতে হয় সেটা সম্পর্কে আমাদের একটু সাহায্য করতে হয়। সাহায্যটা কিন্তু ডাক্তার হিসেবে আমার কাজ নয় শুধু যখন ও সর্দি কাশি নিয়ে আসছে বা পেট খারাপ নিয়ে আসছে ওষুধ লিখে দেওয়া। আমার কাজ হচ্ছে মা বাবাকে বোঝানো যে প্রকৃতি কিভাবে তাদের সাহায্য করছে তাদের বাচ্চার বড় হওয়াতে। আজকে আমরা জানি যে যখনই একটা বর্ষাকাল আসে বা শীতকাল আসে, তখন আমাদের বাতাসের যেটা পলিউশন, এটা কিন্তু প্রচণ্ড মাত্রায় বাড়ে। এই প্রদূষণটা যখন খুব মাত্রায় বাড়ে, তখন অ্যাজ অ্যান অ্যাডাল্ট মানুষ আমার নাকের ভেতরে কিন্তু প্রচুর লোম আছে, শ্লেষ্মা আছে। এই দুটো কিন্তু একটা ফিজিক্যাল ব্যারিয়ার তৈরি করে, যাতে যতই প্রদূষণ থাকুক বাইরে, আমার শ্বাসনালীতে চট করে ঢুকবে না। অথচ একই পরিবেশে যখন আমার বাচ্চা রয়েছে, সেই পরিবেশে আমার যদি একটা জীবাণু ঢোকে, বাচ্চাটার কিন্তু 10টা ঢুকতে পারে, যেহেতু ওর নাকের ভেতরে এখনো সেই পরিমাণ লোম কিংবা শ্লেষ্মাটা তৈরি হয়নি। সো যখন কিছু একটা শ্বাসনালীতে ঢোকে, তখন আমরা জানি যে আমার শরীর বা আমার শ্বাসনালী ওটাকে পুষে রাখবে না, ওটাকে বার করবে। বার করার উপায় কি আছে? আমি হাঁচি মারবো, নাক দিয়ে জল গড়াবে, কিংবা আমার কাশি হবে যদি ওটা নাকটাকে অতিক্রম করে গলায় বা ফুসফুসে ঢোকে। সো বহু মা বাবা রয়েছে, যেই নাক দিয়ে একটু জল গড়াতে শুরু করলো বা অল্প বিস্তর কাশি হলো, সঙ্গে সঙ্গে ওরা ওষুধ দিতে চায়, এই ভেবে যে আমরা ওষুধ দিলে তাড়াতাড়ি নাক থেকে জল পড়া বন্ধ হবে, তাড়াতাড়ি কাশিটা কমে যাবে। এই যে হাঁচি মারছে বাচ্চাটা বা কাশছে, বেশিরভাগটাই কিন্তু হচ্ছে যাতে কিনা জীবাণুটা বেরিয়ে যেতে পারে আমার শরীর থেকে। তো সেখানেই অবশ্যম্ভাবী আমাদের প্রশ্নটা আসে যে তাহলে সর্দি বা কাশি হলে আমি কখন ডাক্তারের কাছে যাব। আমরা একটু গাইড করার চেষ্টা করি যে সর্দির ক্ষেত্রে আমি ডাক্তারের কাছে তখন আমি নিয়ে যাব যদি এমন আমার নাক বন্ধ হচ্ছে যে আমি নাক ডাকছি বা মুখটা হাঁ করে ঘুমাচ্ছি। সেক্ষেত্রে প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে যতটা আমার বাচ্চার অক্সিজেন প্রয়োজন সেটা কিন্তু ঢুকতে পারছে না, আমাকে রাস্তাটা একটু ডিকনজেস্ট বা ক্লিয়ার করে দিতে হবে। সেক্ষেত্রে আমার ডাক্তারের প্রয়োজন রয়েছে। আমার বাচ্চা মাঝে মধ্যে একটু হাঁচি মারছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, প্রতিটা জিনিসের জন্য কিন্তু ওষুধের প্রয়োজন নেই। আমার বাচ্চা কাশছে, কাশিটা এত তীব্র হচ্ছে যে আমার বাচ্চা সারা রাত ঘুমাতে পারছে না, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, কাশতে কাশতে তার দম আটকে যাচ্ছে। এই রকম তীব্র কাশি যেটা বাচ্চাকে ঘুমাতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, খেলাধুলো করতে দিচ্ছে না, সেখানে শ্বাসনালীর ইলাস্টিকটা অনেকটা বেশি ব্যবহার হয়ে যাচ্ছে। সেখানে কাশির তীব্রতাটা যাতে কমানো যায়, ঘন ঘন কাশি যাতে কমানো যায়, তখন আমার ডাক্তারের সাহায্য সত্যি প্রয়োজন আছে। সিমিলারলি আমার বাচ্চার হাত কিন্তু চারিপাশে যাচ্ছে, ধুলোবালি ঘাঁটছে, দেওয়াল ঘাঁটছে, যে কোনো সারফেসের উপর হাতটা যাচ্ছে এবং সেই হাতটা না ধুয়ে কিন্তু মুখের মধ্যে চলে যাচ্ছে। আবার পাকস্থলীতে যদি এমন কিছু জিনিস ঢোকে যেটা পুষ্টি নয়, পাকস্থলী কিন্তু খুব সেন্সিটিভ একটি জায়গা, ইদার পেট থেকে বমি হয়ে বার করে দেবে,
পাকস্থলীর পাকের মধ্যে যদি ঢোকে তাহলে লুজ স্টুলস হয়ে বেরোবে। সো বেশিরভাগ বমি বা লুজ স্টুলসও আমার কিন্তু কোনো ক্ষতি করছে না। তো আমরা মা বাবাদের কি বলি, যদি আপনারা দেখেন যে 3বারের বেশি বমি হয়েছে, 3বারের বেশি লুজ স্টুলস হয়েছে, আপনি নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবেন। কিন্তু যাওয়ার আগে ওরাল রিহাইড্রেশন সলিউশন নামক যেটা পাওয়া যায়, অল্প অল্প করে 2 চামচ করে 5-10 মিনিট অন্তর অন্তর বাচ্চার মুখে দিতে থাকবেন, যাতে কিনা আপনার বাচ্চার ডিহাইড্রেশনটা না হয়। যখন শরীরে কোনো একটা জীবাণু ঢোকে, আমি হাঁচি মেরে, কেশে, বমি করে বা পাতলা পায়খানা করে আমি বার করতে পারছি না, কিছু জীবাণু আমার রক্তে গিয়ে মিশে যাচ্ছে, তখন কিন্তু আমার শরীরে জ্বর আসবে। জ্বরটা কেন আসে? কেননা যখনই রক্তে মেশে প্রাথমিক স্তরে আমার রোগ প্রতিরোধটা কে করে? আমার শ্বেতকণিকা করে। এবার শ্বেতকণিকা জীবাণুগুলোকে ট্র্যাপ করে এবং একটা একটা করে যতটা ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী মারতে শুরু করে। এবার যদি এক একটা জীবাণুকে এক একবারে মারতে হয় শ্বেতকণিকাকে, তাহলে প্রচুর সময় লেগে যাবে জীবাণুগুলো বার করতে। তো সেই জন্য প্রকৃতি কি ব্যবস্থা করে রেখেছে, যে একটা করে জীবাণু যখন মারে ফিজিক্যালি, তার সাথে বেশ কিছু কেমিক্যালস বেরোয় যেটাতে শরীরের তাপটা বাড়ে, এবং তাতেই কিন্তু ওই তাপেতে আমার বাচ্চার অনেকগুলো জীবাণু একসাথে ওখানে মরতে পারে। সো আমাদের বাবা মাদের বোঝাতে হয় যে জ্বর যখন এসছে হঠাৎ করে কিন্তু সেটা পালিয়ে যাবে না, বা জ্বরের যে ওষুধগুলো প্যারাসিটামল যেটা আমরা বলে দিই অ্যাজ দ্য সেফেস্ট ওষুধ, সেই সেফ ওষুধটা কিন্তু ডোজটা একদম ফিক্সড হয়ে আছে। তা আমার 100 জ্বর হোক না 101 জ্বর হোক না 102 জ্বর হোক, প্যারাসিটামলের ডোজ কিন্তু পাল্টাবে না। সো আমরা বাবা মায়েদের বোঝানোর চেষ্টা করি যে 100-র উপরে যদি আপনারা টেম্পারেচার রেকর্ড করেন, নিশ্চয়ই নির্ধারিত ডোজ অফ প্যারাসিটামল দেবেন। কিন্তু তাতে কিন্তু জ্বর সারবে না। জ্বর ততক্ষণ অবধি আসতে থাকবে যতক্ষণ শ্বেতকণিকা অ্যাক্টিভলি জীবাণুটাকে বার করছে, এবং জ্বর তখনই কমবে যখন শেষ জীবাণুটা শরীর থেকে বেরিয়ে যাবে। এখানে আমরা শেখাই যে বাচ্চাকে হাইড্রেট করে রাখতে, প্রয়োজন হলে একটু গা মোছাতে, এবং যদি ওষুধ রিপিট করতে হয় যাতে লিভারটা বেঁচে মানে সেফ থাকে, 6 ঘন্টা অন্তর অন্তর বা 4 ঘন্টা অন্তর অন্তর প্যারাসিটামল দিতে। সো দৈনন্দিন জীবনে বড় হতে গিয়ে এই দুটো সংক্রমণই আমাদের সব থেকে কমনলি হয়। এর মধ্যে আমরা জ্বরের জন্য প্যারাসিটামল, ওআরএস, একটা বমির ওষুধ, এইগুলোকে বাড়িতে অন অ্যান এমার্জেন্সি বেসিসে রাখতে বলি। যদি একটা বাচ্চা দেখা যায় যে প্রচণ্ড কাশি হচ্ছে, ঘুমাতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, তাকে অন অ্যান এমার্জেন্সি বেসিস ডক্টর দেখাতে হবে। যদি দেখা যায় যে সে এমন বমি করছে, এমন লুজ টুলস হচ্ছে যে সে ওআরএস রাখতে পারছে না, সে নেতিয়ে পড়ছে, তার ইউরিন কম হচ্ছে, তাকে অন অ্যান এমার্জেন্সি বেসিসে ডাক্তারকে দেখাতে হবে।